নীলিমা ভট্টাচার্যকে আপনি হারিয়ে সেখানে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2024-এ মানে গত কিছুদিন আগে যখন সেখানে একজন বাম মুখ খোঁজা হচ্ছে, বাম প্রার্থী কে হবে খোঁজা হচ্ছে, তখন সেখানে দেখা গেল যে সুজন চক্রবর্তীকে দাঁড় করানো হলো, অথচ যার গোছানো সংসার সেটা আমরা দেখেছি যে আপনি করোনার সময় রেড ভলেন্টিয়ার্সরা কিভাবে কাজ করেছে, আপনি নিজে সেখানে দিনের পর দিন পড়ে থেকেছেন, তারপরও আপনাকে সেখানে বাছা হলো না। এটা কি একটা বড় বিশ্বাসঘাতকতা বলে আপনি মনে করেন? না না, বিশ্বাসঘাতকতার কি আছে? আমাদের পার্টিতে একটা অভ্যন্তরীণ সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষায় মনে করা হয়েছিল যে মুর্শিদাবাদ, দমদম, শ্রীরামপুর এই আসনগুলো আমাদের কাছে সম্ভাবনাময় হলেও হতে পারে। ন্যাচারালি এই আসনগুলোতে পার্লামেন্টারিয়ান হিসেবে যারা বেশি দক্ষ হতে পারেন বা বেশি দক্ষ ছিলেন বা অতীতে দক্ষতার পরিচয় দিয়েছেন তাদের প্রার্থী করা হয়েছে। তাহলে দীপশিতার কি অতীতের দক্ষতা আছে যে তাকে দীপশিতার অতীত দক্ষতা নেই। দীপশিতার অতীত দক্ষতা না থাকলেও দীপশিতা আজকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা পরিচিত নাম হয়ে উঠেছে এবং যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একটি মেয়ে, যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তার গবেষণা সেটাকে সে প্রতিষ্ঠিত করছে। সুতরাং দীপশিতা যোগ্য, এ বিষয়ে কোনো সংশয় থাকার কথা না। তাহলে কি আপনি অযোগ্য ছিলেন দমদমের জন্য? নিশ্চয়ই সুজন চক্রবর্তীর তুলনায় অযোগ্য, কিন্তু হয়তো আপনার তুলনায় যোগ্য হতে পারি, সুজন চক্রবর্তীর তুলনায় নিশ্চয়ই অযোগ্য। একটা অংশের মানুষ বলছে সেখানে আপনার একটা লবি ছিল আপনার তৈরি করা এবং সেই ভোটটা সুজন চক্রবর্তীর দিকে যায়নি, তাই সেখানে ফলাফল এতটা খারাপ হয়েছে। আমি এরকম মনে করি না। প্রথম কথা হচ্ছে আমি এটা বিশ্বাসই করি না যে লোকসভা বিধানসভার নির্বাচনে কোনো এইরকম তথাকথিত লবি করে কেউ কোনো ভোটে কোনো প্রভাব ফেলতে পারে। পঞ্চায়েতে পারতে পারে, পৌরসভায় সামান্য পারতে পারে, কিন্তু লোকসভা বিধানসভায় এসব পারা সম্ভব? আমি এটা বিশ্বাস করতে গেলে মানুষকে অসচেতন ভাবতে হয়। আমায় মার্জনা করবেন, আমি রবীন্দ্রনাথপন্থী মার্ক্সবাদী, আমি বিশ্বাস করি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি কোট আনকোট মোহাম্মদ সেলিমের উদ্দেশ্যে বলছেন তিনি সিপিআইএম এ লবিবাজি করেন, মানবেন এ কথা? না, কেন মানব? কুণাল ঘোষ তৃণমূলে লবিবাজি করে এটা তো স্পষ্ট। সে তো মমতা ব্যানার্জি এইসব করবার পরেও বলেছে আমি অভিষেকের লোক, তো সে লবিবাজি করে এটা তো স্পষ্ট। সিপিএম এ কে বলেছে আমি সেলিমের লোক, আমি সুজনের লোক, আমি রামচন্দ্র ডোমের লোক, আমি বিমান বোসের লোক, আমি সূর্য মিশ্রর লোক? কে বলেছে সিপিএমে তো কেউ এরকম বলে না। সিপিএমে এরকম কোনো কালচারও নেই। সিপিএমে সবাই কমিউনিস্ট পার্টির লোক। আপনাদের দলে তৈরি হওয়া সেনা তারা একজন একজন করে দল ছেড়ে চলে গেছেন। আব্দুর রেজ্জাক মোল্লা, শওকত মোল্লা, তারপর শেখ শাহজাহান, তিনি অ্যারেস্ট হবার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনিও সিপিএম থেকে এসেছেন। এই দল থেকে নেতা বেরিয়ে যাওয়াটাই কি আপনাদের সব থেকে বড় একটা পরাজয়ের কারণ বলে মনে করেন? আব্দুর রেজ্জাক মোল্লার মতন একজন নেতা? নিঃসন্দেহে আব্দুর রেজ্জাক মোল্লা আমাদের পার্টির অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন, নিঃসন্দেহে ছিলেন। কিন্তু শেখ শাহজাহান কোনোদিন আমাদের পার্টির নেতা ছিলেন না। শেখ শাহজাহান বড়জোর ডিওয়াইএফআই এর 1 টাকা দামের মেম্বার। সেখানে আপনার সই ছিল মেম্বারশিপের কাগজটাতে? হতেই পারে, আমি তখন রাজ্যের সেক্রেটারি। গোটা রাজ্যে যারা মেম্বার হয়েছে তাদের সকলের মেম্বারশিপের এতেই আমার সই থাকবে। গোটা রাজ্যে আমাদের 1 কোটি 2 কোটি মেম্বার হতো তখন, তার প্রত্যেকেরটাতেই আমার সই থাকবে। দ্যাট ডাজ নট মিন যে আমাকে শেখ শাহজাহানকে চিনতে হবে। এটা তো গণসংগঠন, গণসংগ্রহের মধ্য দিয়ে সদস্যপদ সংগ্রহ করা হয়। শওকত মোল্লাও কোনোদিন আমাদের পার্টিতে নেতা ছিলেন না, কোনোদিনই ছিলেন না। আমাদের পার্টি, শওকত মোল্লা কোনোদিন কোনো মঞ্চে আমাদের পার্টির হয়ে বক্তৃতা দিয়েছেন? কেউ দেখাতে পারবে? শওকত মোল্লা নিজে দাবি করতে পারবেন? আব্দুর রেজ্জাক মোল্লা সিপিএম ছেড়ে রেজ্জাক মোল্লা অবশ্যই নেতা ছিলেন। তারপর শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসে চলে এলেন। হতেই পারে, হয়তো উনি আব্দুর রেজ্জাক মোল্লার লোক ছিলেন, সিপিআইএম এর লোক ছিলেন না। কিন্তু তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও তো আপনাদের দলেই ছিলেন। অবশ্যই ছিলেন, একজন তরুণ ইয়াং নেতা। অবশ্যই। তাকেও দল শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না। দলের ধরে রাখার চাইতেও বড় কথা হচ্ছে আমাদের দলে একটি শৃঙ্খলা আছে, আমাদের দলে কিছু নির্দিষ্ট নীতি নৈতিকতার প্রশ্ন আছে।
এই নীতি নৈতিকতা শৃঙ্খলার বাইরে যদি কেউ চলে যায়, সে সাধারণ সদস্য হতে পারে, আমি হতে পারি, এমনকি মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, রামচন্দ্র টোং হতে পারেন, তার পার্টিতে থাকার উপায় থাকে না। এটাই আমাদের পার্টি। আপনি দেখলেন না কেরলে আমাদের পার্টির একজন রাজ্য কমিটির মেম্বার বহিষ্কৃত হলেন পার্টি থেকে। আপনি দেখেননি এর আগে এই রাজ্যে পীযূষ দাশগুপ্তর মতো ওই মাপের নেতা পার্টি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। সেই সময় পীযূষ দাশগুপ্ত মানে এই রাজ্যের পার্টিতে প্রথম 4টে নাম উচ্চারণ করলে পীযূষ দাশগুপ্তর নাম আসতো। তাহলে কি এখন নেতৃত্বহীনতায় ভুগছে বামফ্রন্ট? আমি মনে করি না নেতৃত্বহীনতায় ভুগছে, কিন্তু আমি অবশ্যই এটা মনে করি যে আমাদের নেতৃত্বকে আরও অনেক বেশি সাহসী, আরও অনেক বেশি দূরদর্শী হতে হবে। এবং এটা খালি নেতৃত্বের কাজ না, এটা আমাদেরও কাজ। যিনি রাজ্যের সেক্রেটারি তাকেই একমাত্র হতে হবে এটা কখনো হতে পারে না। কমিউনিস্ট পার্টি যৌথ সিদ্ধান্তের পার্টি, সুতরাং আমাদের যৌথভাবে গোটা পার্টিকেই আরও অনেক বেশি সাহসী, আরও অনেক বেশি দূরদর্শী, আরও অনেক বেশি দক্ষ, যোগ্য, জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই পার্টি ঘুরে দাঁড়াতে পারবে, না হলে না। ঠিক। একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম বা এইরকম ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির একেবারে পালা বদল হয়ে গেছে। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর আসনে। আরজি করের মতো একটা হাতে গরম ইস্যু ছিল আপনাদের, শুরুও করেছিলেন, ধরে রাখতে পারলেন না কেন আপনারা? প্রথমত আরজি করের আন্দোলন এখনও চলছে, এখনও সেই আন্দোলনে আমরা অংশ নিচ্ছি, নিয়মিত অংশ নিচ্ছি। আসলে এই সময়টায় আমাদের পার্টিতে পার্টি সম্মেলনের প্রক্রিয়া চলছে। ফলে যেহেতু পার্টি সম্মেলনের প্রক্রিয়া চলছে, ফলে পার্টি সম্মেলনকে কেন্দ্র করেও একটি সাংগঠনিক কর্মতৎপরতা বা ব্যস্ততার মধ্যে সকলেই আছেন। আবার একই সঙ্গে আন্দোলন সংগ্রাম সেটাও চলছে। 6ই ডিসেম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা চলছে, 10 তারিখ মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা দিবস পালন করা চলছে, আবার তার সঙ্গে আরজি করের আন্দোলন চলছে। ফলে একসঙ্গে 4-5টা কাজ এসে গেলে পরে কোনো একটা কাজকে মনে হয় হয়তো আগের চাইতে একটু ছোট হচ্ছে। সেটা স্বাভাবিক রাজনীতিতে, সংগঠনে। সুতরাং এতে হতাশ হওয়ার বা আশ্চর্য এত হওয়ার কিছু নেই। করে হবে কি? এই যে 6টা বাই ইলেকশন গেল, কোথাও তো আপনারা কিছুই করতে পারলেন না। কোথাও কি ভোট হয়েছে? 6টা বাই ইলেকশন হলো, আপনারা কি চ্যানেলে ভোট হয়েছে বলে দেখিয়েছেন? মানুষ তো ভোটের লাইনে দাঁড়িয়েছে। তাহলে কি এই যে লক্ষ্মীর মানুষ ভান্ডার, ভোটের লাইনে দাঁড়িয়েছে, কন্যাশ্রী, এগুলোর কাছে কোথাও আপনাদের কোনো জবাব নেই? আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কত লোক পায়? কিছু মানুষ তো পাচ্ছে। আপনাদের সময় কি আপনারা সেটাও দিয়েছিলেন? 2,12,00,000। আমাদের সময় আমরা জমি দিয়েছিলাম, আমাদের সময় আমরা বর্গার অধিকার দিয়েছিলাম, আমাদের সময় আমরা প্রত্যেকটা গ্রামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিলাম।